নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি পায়েল। আজ দ্বিতীয় দফার লকডাউনের শেষ দিন এবং আগামীকাল থেকে তৃতীয় দফার লকডাউন শুরু হচ্ছে। তা বলে কি লকডাউন চললে পড়াশোনা বন্ধ থাকবে? কারণ তৃতীয় দফার লকডাউনে স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধই থাকছে। তাহলে পড়াশোনার কি হবে এনটিএসসি বোর্ড বা অলিম্পিয়াডের জন্য যারা তৈরি হচ্ছে তাদের? ঠিক তোমাদের কথা ভেবেই, বিশেষ করে ক্লাস 7 থেকে ক্লাস 10 এর পড়ুয়াদের কথা ভেবেই পাথফাইন্ডার ছোটদের বাজি মাত প্রোগ্রাম। এবং অবশ্যই আমাদের সঙ্গে পাথফাইন্ডার শিক্ষা প্রতিষ্ঠানের স্পেশালিস্ট টিচাররাও রয়েছে। তবে আজ আমরা কি বিষয়ে পড়বো বা কি প্রবলেম সলভ করব তা আগে বলি। আজ আমরা কেমিস্ট্রি পড়বো এবং তোমাদেরকে কেমিস্ট্রি পড়ানোর জন্য আমাদের সঙ্গে রয়েছেন পাথফাইন্ডারের স্যার দেবাঞ্জন। আপনাকে স্বাগত জানাই নিউজ 18 বাংলায়। নমস্কার। আপনি রয়েছেন, তাহলে আর কেন সময় নষ্ট করবো শুধু কারণ সকলে কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছে আপনি ঠিক কিভাবে প্রবলেম সলভ করাবেন এবং কি কি ট্রিক্স শেখাবেন। তাহলে শুরু করা যাক। থ্যাংক ইউ ম্যাম। সবার আগে সবাইকে জানাই যে আজকে আমরা কেমিস্ট্রি নিয়ে যে ডিসকাশন করব, কেমিস্ট্রির স্পেশালি আমরা অ্যাটমিক স্ট্রাকচারের কিছু প্রবলেমস নিয়ে ডিসকাশন করব, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা কিছু কেমিক্যাল রিয়াকশনস নিয়ে ডিসকাশন করব। এবং আমরা প্রত্যেকেই জানি যে আমাদের প্রত্যেকটা ক্লাস 7 থেকে একদম 10 পর্যন্ত প্রত্যেকটা ক্লাস লেভেলে কিন্তু কিছু কম্পিটিটিভ এক্সামস আছে, লাইক এনটিএসসি, অলিম্পিয়াড। এনটিএসসি অবশ্য ক্লাস 10-এই এক্সামটা হয়, সো এটাও দুটো স্টেজে এক্সাম হয়। সো ফাইনালি আমাদের ফাউন্ডেশন ডিপার্টমেন্টের সবসময় একটা লক্ষ্য থাকে যে স্টুডেন্টদেরকে কি করে আমরা খুব কম সময়ে কিভাবে তাদেরকে এনটিএসসি বা অলিম্পিয়াডের জন্য তৈরি করতে পারি। এবং তার জন্য আমাদের সিলেবাসটা ওই ফ্রেমেই তৈরি করা, সিলেবাসটা আমরা ওইভাবেই ফ্রেম করেছি। অ্যাজ ওয়েল অ্যাজ যখন আমরা এনটিএসসি দুটো স্টেজে এক্সাম হয় জানি, সেখানে কিন্তু ফার্স্ট স্টেজের এক্সামটা স্টেট বোর্ডের সিলেবাসের উপর বেস করে হয়, আর যখন সেকেন্ড স্টেজের এক্সামটা হয় সেটা কিন্তু হয় সিবিএসই বোর্ডের সিলেবাসের উপর বেস করে। সো যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে বিলং করছি আমরা, তাদের কিন্তু একটু প্রবলেম থাকছে সেকেন্ড স্টেজে গিয়ে। অ্যান্ড দ্যাটস ওয়াই তখন কিন্তু আমাদের পুরো সিলেবাসটাকে কভার করার জন্য একটা পার্টিকুলার এমন সিলেবাস দরকার যাতে দুটো জায়গাকে আমরা ঠিক করে ক্যাটার করতে পারি। সো আজকে আমি কিছু এক্সাম্পলস দেখাবো, কিছু ডিসকাশন করব, যেখানে এনটিএসসি লেভেলেরও কিছু কোশ্চেন্স থাকবে বা অলিম্পিয়াডের কিছু কোশ্চেন্স আছে, সেগুলো নিয়ে ডিসকাশন করব এবং বেসিক কিছু কেমিস্ট্রির জায়গা। সো থ্যাংক ইউ। স্যার দীপাঞ্জন রয়েছেন আমাদের সঙ্গে, বেশ কিছু এক্সাম্পল দিয়ে তিনি বুঝিয়ে দেবেন যে কিভাবে প্রবলেম সলভ করতে হয় এবং অবশ্যই পরীক্ষায় যাতে কম্পিটিটিভ এক্সামে তোমরা একেবারেই বাজিমাত করতে পারো। স্যার, সো প্রথম কথাই আজকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে একদম ক্লাস 7 থেকে শুরু করে আমরা 10th বা প্রায় জয়েন্ট নিটের এই এক্সাম্পলগুলোর দিকে আমরা মুভ করব। সো ফার্স্ট অফ অল আমরা সবাই জানি যে অ্যাটমিক নাম্বার অ্যান্ড মাস নাম্বার, দিজ আর টু ইম্পর্টেন্ট থিং ফর অ্যান এলিমেন্ট। একটা এলিমেন্টের জন্য এই দুটো নাম্বার খুব ইম্পর্টেন্ট, স্পেসিফিক্যালি অ্যাটমিক নাম্বার। অ্যাটমিক নাম্বারটার কিন্তু খুব দরকার, যেটাকে আমরা পারমাণবিক ক্রমাঙ্ক বলে থাকি। কারণটা কি? কারণটা হচ্ছে যে অ্যাটমিক নাম্বার হেল্পস টু আইডেন্টিফাই অর টু রেকগনাইজ অ্যান এলিমেন্ট। মানে আমার যদি অ্যাটমিক নাম্বারটা জানা থাকে, আমি কিন্তু এলিমেন্টটাকে রেকগনাইজ করতে পারি। যেমন আমরা একটা এক্সাম্পল হিসাবে নিতে পারি, লাইক সিএল। Cl is chlorine element and its atomic number is 17, but mass number কিন্তু differ করতে পারে। mass number can be 35 or mass number can be 37. That means আমরা যখনই ক্লোরিনকে নিয়ে কাজ করছি, তার মানে ক্লোরিন এলিমেন্ট হওয়া মানে কিন্তু তার অ্যাটমিক নাম্বারটা কখনো চেঞ্জ করছে না, যেটা চেঞ্জ করছে সেটা তার মাস নাম্বার। সো তখন আমরা জানি যে এই দুটোকে বলা হয় ক্লোরিনের আইসোটোপস। এইবার আমরা যত কেমিক্যাল রিয়াকশনস করি, নর্মাল বা ডেইলি লাইফে আমরা যে কেমিক্যাল রিয়াকশনসগুলোকে নিয়ে ডিল করি, এক্সেপ্ট নিউক্লিয়ার রিয়াকশনস, সব জায়গাতেই কিন্তু আলটিমেটলি ইলেকট্রনস রেসপন্সিবল হয়। রিয়াকশনসগুলোর ক্ষেত্রে কখনো ইলেকট্রন আউটারমোস্ট শেল থেকে বেরিয়ে যাচ্ছে বা কখনো আউটারমোস্ট শেলে ইলেকট্রনস এন্টার করছে। সো তার উপর বেস করে কিন্তু বা ইলেকট্রন শেয়ারিং হচ্ছে ফ্রম দ্য আউটারমোস্ট শেল, অ্যান্ড দ্যাটস ওয়াই তার উপর বেস করে কিন্তু সমস্ত কেমিক্যাল রিয়াকশনসগুলো চলছে। সো ছাত্রদের কাছে বা স্পেশালি 7, 8, 9, 10 স্টুডেন্টসদের কাছে ইলেকট্রনিক কনফিগারেশনটা খুব একটা ইম্পর্টেন্ট বিষয় অ্যাটমিক স্ট্রাকচারের মধ্যে। সো এখানে যেমন যদি আমার 17 ইলেকট্রনস আছে, আমি এখানে কনফিগারেশনটা বা এটা যখন লিখেছি, আমি এই নিউক্লাইডটার প্রেজেন্টেশন দিয়েছি। সো দিস ক্লোরিন বেসিক্যালি কন্টেইনস 17 প্রোটনস, 17 ইলেকট্রনস অ্যান্ড 35 minus 17, that is 18 neutrons. Now again we know that these neutrons and protons
coexist in the nucleus. So these are also called nucleons. এগুলোকে আমরা নিউক্লিয়ান্স বলি, যেহেতু প্রোটন আর নিউট্রন একসাথে নিউক্লিয়াস এক্সিস্ট করছে। অ্যান্ড সারাউন্ডিং দ্য নিউক্লিয়াস, জাস্ট যদি আমরা একটা ছবি ভেবে নিই, লাইক this is the nucleus where proton and neutrons coexist, and obviously the nucleus is positively charged because neutron কিন্তু একটা চার্জলেস পার্টিকেল, ওর কোনো চার্জ নেই, whereas proton is a positively charged particle. So ultimately যে নিউক্লিয়াসটা আমার দাঁড়ালো সেটা কিন্তু all over positively charged হয়ে যাচ্ছে. So now surrounding this nuclear there are some certain circular orbits or shells where the negatively charged particles, electrons, actually continuously revolving. So এই যে অরবিটস গুলো বা সেলস গুলো যে রয়েছে, এই সেলস গুলোর কিন্তু ডিফারেন্ট নেমিং করা আছে। লাইক দিস, দ্য ফার্স্ট শেল উইথ রেসপেক্ট টু নিউক্লিয়াস ইজ কল্ড কে শেল, দ্য নেক্সট শেল ইজ এল, দ্য নেক্সট শেল ইজ এম অ্যান্ড সো অন। এইভাবে কে এল এম এন এইভাবে সেলগুলো আছে। নাও this cell can accommodate, like K cell can accommodate a particular number of electrons, not more than that. মানে একটা নির্দিষ্ট সংখ্যক ইলেকট্রনই ওর মধ্যে থাকতে পারে, তার বেশি নয়। বা এল সেলেও তাই, এম সেলেও কিন্তু তাই, ঠিক একইভাবে। সো হাউ মেনি ইলেকট্রনস ক্যান বি অ্যাকোমোডেটেড ইন আ ম্যাক্সিমাম নাম্বার ইন আ পার্টিকুলার সেল, সেটা ক্যালকুলেট করার জন্য আমরা একটা ফর্মুলা ইউজ করি, অ্যান্ড দ্যাট দ্য ফর্মুলা ইজ 2n স্কোয়ার, where n represents the number of shell or orbit. Okay, so এইখানে যখন আমরা দেখব k cell means n is equal to 1, first shell with respect to the nucleus, l is equal to the second shell, m is the third shell and so on. So first shell এ k cell আমরা বাই ফর্মুলা কতগুলো ইলেকট্রনস থাকতে পারে বলতে পারি 2 into 1 square, that is 2 electrons maximum. মানে 2 এর থেকে কম ইলেকট্রন থাকতে পারে কিন্তু 2 এর থেকে বেশি ইলেকট্রন ওখানে থাকবে না। নেক্সট 2 into 2 square 8, that is L shell contains maximum 8 electrons in it. যখনই 8 কে এক্সিট করে যাবে তখনই কিন্তু আমরা দেখতে পারবো যে নেক্সট ইলেকট্রনস গুলো M shell এ চলে যাচ্ছে। সিমিলারলি M shell contains 18 electrons and so on. Now for this case only, particularly for chlorine, these 17 electrons are accommodated in K shell, L shell and M shell. How? Let's see কিভাবে থাকছে ডিস্ট্রিবিউশনটা ইলেকট্রনের, একটু দেখে নিই আমরা। সো K শেলে থাকছে দুটো ইলেকট্রন, তারপরে দেখো টোটাল আমাকে 17 ইলেকট্রনসকে প্লেস করতে হবে। সো আমি অলরেডি দুটো ইলেকট্রন প্লেস করেছি। সো নেক্সট 8 ইলেকট্রনস উইল টেক প্লেস ইন L, 8টা ইলেকট্রন L সেলে চলে যাবে। তারপরে বাকি দেখো এখন আমার কাছে কিন্তু 7 ইলেকট্রনস আছে। So these 7 electrons will be there in M shell. এইভাবে কিন্তু আমরা ইলেকট্রনিক কনফিগারেশনস গুলো করতে পারছি। We are going to take another example, like আমরা আরেকটা এক্সাম্পল নিয়ে নিই। Like we can take example of magnesium, where atomic number is 12 again. So now in this case there are 12 protons and 12 electrons. So again these 12 electrons are distributed in different shells. মানে এই 12টা ইলেকট্রনকে আমরা সাজাবো ডিফারেন্ট সেলগুলোতে। কি করে সাজাবো? আগের মতনই K সেলে দুটোর বেশি ইলেকট্রন থাকতে পারে না, not more than 2 electrons in K shell. After that L shell contains 8 electrons and M shell contains the remaining 2 electrons. So এইভাবে কিন্তু আমরা ইলেকট্রনিক কনফিগারেশনটা করতে পারছি। নাও একটা ইন্টারেস্টিং কেস আমরা দেখব, যেটা ক্লাস 7, 8, 9 বা 10 স্টুডেন্টদেরও অনেক সময় একটা কনফিউশন হয় বা কোয়ারি থাকে। লাইক when we take example of potassium atom, potassium element whose atomic number is 19. So in this case electrons কে কিভাবে ডিস্ট্রিবিউট করব? K L M যদি করি, now it will be 2 8. Some of you, তোমাদের মধ্যে কিছু জন হয়তো ভাবছো M cell has a capacity of 18 electrons, একটু আগে আমরা করে এলাম। সো রিমেইনিং আমার কাছে এখনো 9 ইলেকট্রনস আছে। সো অনেকেই হয়তো ভাবছো then M cell should contain 9 electrons in it, কিন্তু এটা করলে কিন্তু ভুল হয়ে যাবে। কি হবে তাহলে? অ্যাকচুয়ালি এখানে যেটা হয়, এখানে M সেলে যখনই 8 ইলেকট্রনস চলে আসবে ফার্স্টে, দেন দ্য নেক্সট
2 ইলেকট্রনস মানে এরপরে পরপর যে দুটো ইলেকট্রন আসে দ্যাট ইজ 19th ইলেকট্রন and 20th electron, these 2 electrons are going to the next shell, that is in n shell. So in this case also it will be the correct configuration. এই কনফিগারেশনটা কিন্তু ঠিক, যদি কেউ এটা লিখে ফেলো তাহলে ক্যালকুলেশনটা ভুল হয়ে যাবে। এইবার তোমাদের মধ্যে প্রশ্ন থাকবে যে কেন এই ঘটনাটা ঘটলো। এম সেল হ্যাজ দ্য ক্যাপাসিটি অফ 18 ইলেকট্রনস অ্যাকোমোডেশন, বাট এখানে 8 ইলেকট্রনস দিয়ে আমি কেন নেক্সট ইলেকট্রনটাকে পরের শেলে নিয়ে চলে গেলাম, তাহলে সেটাকে আমরা আরেকটু ভেঙে দেখতে চাই। সো ভেঙে দেখার জন্য আমরা কি করব, এখন আমরা একটু চলে আসব সাবসেলের কনসেপ্টে। সাবসেলের কনসেপ্টটা কি রকম, মানে এরকম ভাবে ভাবো, আমাদের ফার্স্ট সেলটা ছিল কে সেল, দেন এল সেল, দেন এম সেল, দেন এন সেল অ্যান্ড সো অন। অর্থাৎ এখানে যদি আমি নাম্বারগুলো বলি n is equal to 1, n is equal to, so these are the cell numbers, এইগুলো হচ্ছে সেল নাম্বার স্টার্টিং ফ্রম দ্য নিউক্লিয়াসের পর থেকে এইভাবে সেল নাম্বারগুলো আমরা দেখতে পাচ্ছি। সো এইবার দেখো যখন n is equal to 1 এর আন্ডারে একটা মাত্রই সাবশেল আছে and that subshell is denoted by 1s, মানে এই যে এখানে সেল নাম্বারটা আমরা দেখতে পাচ্ছি 1, সেই নাম্বারটাকে ইউজ করছি অ্যাজ ওয়েল অ্যাজ নতুন একটা আমরা দেখতে পাচ্ছি যে লেটার ইউজ করেছি দ্যাট ইজ s, মানে এর আন্ডারে যে সাবশেলটা হলো সেটা হচ্ছে 1s। whereas আমি যদি সেকেন্ড শেলের আন্ডারে চলে যাই then this second cell contain two subshells 2s and 2p, again আমরা এই 2টাকে ইউজ করেছি s আর p এর আগে, দ্যাট মিন্স যে সাবশেলস গুলো হচ্ছে সেগুলোকে কিন্তু আমরা s p d f ইউজিং দেয়ার স্মল লেটার্স অ্যাকচুয়ালি আমরা ডিনোট করছি। এবং তার সাথে আরো একটা জিনিস লক্ষ্য করো, যখন এই সাবশেলের কটা সাবশেল থাকবে সেই সাবশেলের নাম্বারটা কিন্তু আমরা বার করতে পাচ্ছি এই ভ্যালুটার দিকে দেখলে। n is equal to 1 means 1 subshell, n is equal to 2 means 2 subshells, n is equal to 3 means obviously 3 subshells will be there, 3s 3p and 3d. Similarly এটার জন্য তাই 4s 4p 4d and 4f. নাও আমি একটু আগে বলেছিলাম যে 2n স্কয়ার ফর্মুলা দেখতে পাচ্ছেন আমরা কে সেলে দুটো ইলেকট্রন আছে, সো obviously these two electrons will take place, these two electrons will be there in 1s orbital, 1s orbital ই প্লেস থাকবে, এখানে আদার্স কোনো সাবশেল নেই, ফলে ডিস্ট্রিবিউশনের কোনো চিন্তাও নেই। বাট ইন দ্য নেক্সট কেস where there are 8 electrons all over, so these 8 electrons will be distributed in these two different subshell, এই দুটো সাবশেলে কিন্তু ডিস্ট্রিবিউট করবে। এবার সেটা কোন সাবশেলে কটা ইলেকট্রন যাবে সেটাও কিন্তু ক্যালকুলেট করার জন্য আমাদের কাছে একটা ফর্মুলা রয়েছে। তো সেটা জানার জন্য আমার আগে জানতে হবে যে এই সাবশেলগুলোর আন্ডারেও কিন্তু অরবিটালস হয়, and these orbitals are actually represented by boxes, মানে আমরা বোঝানোর জন্য এটা ইউজ করে থাকি। সো s এর অলওয়েজ একটাই, যখনই তুমি নাম দেখবে s there is only one box, মানে one orbital. If there is p then there are 3 orbitals which are represented by 3 boxes. Then similarly 3s এর জন্য একটা বক্স, 3p এর জন্য দেখতে পাচ্ছ তিনটে বক্স হবে। Similarly for 3d এটা কিন্তু 5 boxes, চারটে হয়ে যাবে, দ্যাট মিন্স there are 5 orbitals. সো এই প্রত্যেকটা অরবিটাল যেগুলোকে আমরা বক্স দিয়ে ডিনোট করছি, these boxes or orbital contains maximum 2 electrons in each, দুটোর বেশি ইলেকট্রন হয় না। সো এখানে যে 2 ইলেকট্রনস ছিল অল ওভার, নাও ইট ইজ বিং ডিস্ট্রিবিউটেড অ্যাজ লাইক দিস, এবং এটাকে আমরা ছবিতে এইভাবে দেখাই ইলেকট্রনসকে, দুটো ইলেকট্রন। সিমিলারলি এখানে দুটো ইলেকট্রন অ্যান্ড রিমেইনিং 6 electrons will be here 1 2 3 4 5 6, সো এইভাবে কিন্তু ডিস্ট্রিবিউশনটা হচ্ছে। সো এইভাবে যদি আমরা ভাবি তাহলে ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রনস গুলো কিভাবে প্লেস করতে পারছি সেটা কিন্তু আমরা বার করে নিতে পারি। সিমিলারলি এখানে দেখো আমরা কিন্তু টোটাল 18 ইলেকট্রনস পাবো। ওয়াই? বিকজ হাউ মেনি অরবিটালস আর দেয়ার, কটা অরবিটাল আছে, কতগুলো কক্ষক আছে, অরবিটালকে কক্ষক বলা হয়। সো 1 2 3 4 5 6 7 8 9, 9টা অরবিটাল আছে বা 9টা কক্ষক, এবং প্রত্যেকটা কক্ষকে দুটো করে ইলেকট্রন। সো অল ওভার এখানে অবভিয়াসলি 18 ইলেকট্রনস কিন্তু চলে আসছে ক্যালকুলেশনে। নাও দিস ডিফারেন্ট সাবশেলস ডিফার ইন দেয়ার এনার্জি ভ্যালুস, মানে প্রত্যেকেরই কিন্তু শক্তির মাত্রাটা আলাদা, শক্তি কিন্তু সমান নয়। এদের মধ্যে মিনিমাম এনার্জি হচ্ছে 1s এর, তার থেকে বেশি এনার্জি হচ্ছে 2s, তার থেকেও বেশি 2p, তার থেকেও বেশি 3s, দেন 3p, দেন এখানে একটা জাম্প আছে। তুমি দেখো এটা অর্ডারে চলছিল, 1s এর থেকে 2s এর এনার্জি বেশি, 2s থেকে 2p বেশি, দেন আমরা এক্সপেক্ট করছি 3s এর এনার্জি বেশি, তারপরে 3p, তারপরে দেখো চলে আসছে
3D তোমরা ভাবছো, কিন্তু এখানে একটা জাম্প আছে। এখানে 3D আগে ফিল আপ না হয়ে 4s ফিল আপ হয়, তারপরে আসে 3D। সো এইবার যদি আমরা দেখি পটাশিয়ামের কনফিগারেশনটা যেটা 19 হচ্ছিল, তাহলে সেখানে গিয়ে দেখো ডিস্ট্রিবিউশন করলে 2 2 6 2 6, দেন এখানে 1 চলে আসছে। সো এখানে যেহেতু এর সবকটা সাবশেল একই সময় ফিল আপ হচ্ছে না পরপর, মাঝখানে একটা অন্য সাবশেল চলে আসছে, এবং এই নাম্বারগুলো দেখো 1 মানে কে সেল, 2 যেখানেই আছে দ্যাট মিনস দিজ আর দ্য সাবশেলস অফ এল, 3 মানে সাবশেলস অফ এম, তারপরে দেখো এন সেল চলে এসছে। কিন্তু তাহলে এখানে এন এর আন্ডারে যেহেতু 4s সাবশেলটা রয়েছে, এই 4s সাবশেল যেই দুটো ইলেকট্রন ফিল আপ হবে তারপর আবার ইলেকট্রন এম সেলে ফিরে আসবে। ঠিক আছে, সো এইভাবে আমরা কিন্তু কনফিগারেশন গুলো করছি। সো আমরা এখন একটা ব্রেক নিয়ে নেব, ব্রেকের পরে আমরা আবার ডিসকাশনে চলে আসছি। একেবারে একটা শর্ট ব্রেক নিচ্ছে এবং ব্রেকের পর আবারও স্যার রয়েছেন, এবং তারপরে আমরা কোশ্চেন ওয়াইজ দেখবো যে কিভাবে প্রবলেম সলভ করতে হয়, এবং অবশ্যই তোমাদের ব্রেকের জন্য টাস্কও থাকবে। তবে এই ব্রেকে হয়তো টাস্ক আমরা কি দিচ্ছি, এই ব্রেকে একটা টাস্ক আমরা দিতে পারি, আমরা ফার্স্ট কোশ্চেনটা ওকে, তাহলে ফার্স্ট কোশ্চেন যেতে যেতে একবার দেখে নাও, কারণ বিরতির মধ্যে তোমাদের এই কোশ্চেন সলভ করতে হবে এবং তারপরে তোমরা চট করে পাঠিয়ে দেবে, এবং তার জন্য অবশ্যই তোমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে হবে। হোয়াটসঅ্যাপ নাম্বারটা একবার বলে দিচ্ছি, 9748931430। এখানে পাঠাও, নিচের নাম, প্লেস এবং ক্লাস মেনশন করতে ভুলবে না, এবং অবশ্যই তোমাদের 3 জন পড়ুয়ার যারা লাকি হবে তাদের নাম স্যার অ্যানাউন্স করবে ক্লাসে। সঙ্গে থাকো। ফিরলাম পাথফাইন্ডার ছোটদের বাজিমাতে। এবার দেখা যাক কোন কোন 3 ছোট বাজিমাত করতে পেরেছে। আমাদের সঙ্গে স্যার দীপাঞ্জন রয়েছেন। স্যার 3 জনের নাম? হ্যাঁ, আমার কাছে অলরেডি অনেক রিপ্লাই এসছে, তার মধ্যে প্রথম 3 জন যারা আনসার করেছো তারা হলে অরিত্র সাপুই, ঋষভ আগরওয়াল এবং প্রিয়ম মাহাতো। তোমরা 3 জন, তোমাদের জন্য রিওয়ার্ডস আছে। তবে বাকিরা যারা সঠিক আনসার করেছো, যাই হোক একটু সময়ের আগে পরে হয়েছে বিষয়টা, সো আমি ডিসকাশনে আবার এগিয়ে যাচ্ছি। থ্যাংক ইউ তোমাদের সঠিক উত্তরটির জন্য। সো আমরা যদি কোশ্চেনটা আরেকবার দেখতে পাই, সো কোশ্চেনটা আমাদের কাছে কি ছিল, আমাদের কাছে যে কোশ্চেনটা ছিল সেই কোশ্চেনটা হচ্ছে এক্স অ্যান্ড ওয়াই, দিজ আর 2 এলিমেন্টস। এই দুটো এলিমেন্ট দেওয়া আছে অ্যান্ড দেয়ার অ্যাটমিক নাম্বারস আর অলসো গিভেন। অ্যাটমিক নাম্বার কি কি দেওয়া আছে, এক্স এর জন্য দেওয়া আছে অ্যাটমিক নাম্বার 17 এবং ওয়াই এর জন্য অ্যাটমিক নাম্বার দেওয়া আছে 12। সো আমাদের বলেছে এই এক্স অ্যান্ড ওয়াই, ইফ দিস 2 এলিমেন্টস কম্বাইন দেন হোয়াট শুড বি দ্য ফর্মুলা অফ দ্য কম্পাউন্ড, কম্পাউন্ডটার ফর্মুলা কি হবে। তাহলে সেটাকে বার করার জন্য আমাদের প্রথম কাজ যেটা হবে সেটা হচ্ছে তাদের ইলেকট্রনিক কনফিগারেশনটা লিখে ফেলা। সো ইটস ভেরি ইজি। সো এখানে যদি আমরা করি ঠিক আগের নিয়ম মেনে, সো এখানে 17 ইলেকট্রনস যেটা আছে সেটা ডিস্ট্রিবিউটেড হবে কি করে, সেটা ডিস্ট্রিবিউটেড হয়ে যাবে অ্যাজ 2 8 and 7, whereas y এলিমেন্টসের জন্য কি হবে, এখানে যে 12 ইলেকট্রনস আছে তার জন্য ডিস্ট্রিবিউশন হবে 2 8 2। এবার দেখো অ্যাকচুয়ালি প্রত্যেকটা এলিমেন্টই চায় তাদের নিয়ারেস্ট নোবেল গ্যাস কনফিগারেশনটাকে অ্যাচিভ করতে। সো নিয়ারেস্ট নোবেল গ্যাস যেটা, যেমন এক্স এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি, তার নিয়ারেস্ট নোবেল গ্যাস হওয়া মানে আউটার মোস্ট শেলে 8 ইলেকট্রনস হয়ে যাওয়া। সিমিলারলি ওয়াই এর জন্য আউটার মোস্ট শেলে 8 ইলেকট্রনস হতে হবে। সো আমরা দেখতে পাচ্ছি এখানে এক্স এর একটা টেন্ডেন্সি আছে টু গেইন 1 ইলেকট্রন, একটা ইলেকট্রনকে গেইন করা। সিমিলারলি ওয়াই এর একটা টেন্ডেন্সি আছে কি, যে দুটো ইলেকট্রনকে লস করা। এও হয়তো 8 ইলেকট্রনস করতে পারতো বাই গেইনিং 6 ইলেকট্রনস, বাট সেটা তো অবভিয়াসলি একটা ডিফিকাল্ট টাস্ক হয়ে যাবে। তার জন্য এখানে ওয়াই এর কাজ হবে দুটো ইলেকট্রন আগে ছেড়ে দেওয়া, আর এক্স হচ্ছে একটা ইলেকট্রন গেইন করবে। সো নাম্বার অফ ইলেকট্রনস লস্ট অর গেইনড সেটাই কিন্তু আমরা তাদের ভ্যালেন্সি হিসেবে কনসিডার করছি ফর দেয়ার কম্বিনেশন, ইলেকট্রোভ্যালেন্সি। সো বিকজ আলটিমেটলি ইলেকট্রন লস করে বা গেইন করে এগুলো করেসপন্ডিং আয়ন্সে কনভার্ট হয়ে যাবে। সো এক্স কি করবে, একটা ইলেকট্রন গেইন করছে করে এক্স মাইনাস হবে, অ্যান্ড ওয়াইটা কি করছে, দুটো ইলেকট্রন লস করে ওয়াই 2 প্লাস হচ্ছে। এবার একটা জিনিস ভাবা যাক, যে এ যদি দুটো ইলেকট্রন লস করে তাহলে এ তো একটা ইলেকট্রন গেইন করলে চার্জ ব্যালেন্স হবে না, and that's why in the formula there must be the presence of 2x with 1y। সেটাই কিন্তু আমরা ভ্যালেন্সি হিসেবে ট্রিট করছি। তার মানে x এর ভ্যালেন্সি আমরা নিচ্ছি y, y এর ভ্যালেন্সি নিলাম 2। এবার ক্রিসকস করে দিলে পরেই আমরা আলটিমেটলি ফর্মুলাটা পেয়ে যাচ্ছি। সো আলটিমেটলি ফর্মুলা কি দাঁড়ালো, এইবার হয়তো এখানে যে অপশনসগুলো ছিল তোমরা যদি দেখো, অপশনের মধ্যে কিন্তু এটাও ছিল x2y অ্যান্ড আরেকটা অপশন দেওয়া ছিল y x2।
তবে এখানে খেয়াল রাখতে হবে যে এই দুটো অপশনের মধ্যে কিন্তু কারেক্ট অপশন হচ্ছে অপশন ডি এরটা। তার কারণটা কি, এখানে ওয়াই যেহেতু একটা পজিটিভ আয়ন ফর্ম করছে আর এক্স যেহেতু একটা নেগেটিভ আয়ন ফর্ম করছে, দ্যাটস ওয়াই ফাইনালি ইট শুড form the formula where electropositive element should be written first and then the electronegative element. তার জন্যই ফর্মুলাটা y(x2) যারা করেছো কারেক্ট করেছো। এটা করলে কিন্তু একটু ভুল হয়ে গেল। ওকে, আচ্ছা, আমরা ঠিক তার পরের কোশ্চেনে চলে আসছি। কোশ্চেন নাম্বার 2 প্লিজ। আচ্ছা, কোশ্চেন নাম্বার 2 তে আমরা কি দেখতে পাচ্ছি, আমার এখানে বলেছে যে অ্যাটমিক নাম্বার একটা এলিমেন্টটা দেওয়া আছে 28, মানে 18 কে ক্রস করে গেছে, তাহলে সেই এলিমেন্টটার পেনাল্টিমেট শেলে কতগুলি ইলেকট্রন থাকবে। সো যারা ছোটরা তোমরা 7, 8, 9, 10 যারা ওই 1s 2s এই ডিস্ট্রিবিউশনটা শেখোনি, তারা কি করে করবে, প্রথমে আমার কাছে অ্যাটমিক নাম্বার দেওয়া আছে 28, মিন্স আই হ্যাভ টু ডিস্ট্রিবিউট 28 ইলেকট্রনস ইন দিস ডিফারেন্সিয়ালস। তাহলে এই 28 ইলেকট্রনসকে যখন আমি অ্যারেঞ্জ করব, তাহলে আমার কাছে শেলগুলো একটু আগে লিখে নিলাম কে এল এম এন এইভাবে। সো আমরা জানি কে সেলে দুটোর বেশি ইলেকট্রন থাকবে না, তারপরে এল সেল যেখানে 8টার বেশি ইলেকট্রন থাকবে না। এবার যদি কেউ ডাইরেক্টলি ভাবো যে এখানে 28 ইলেকট্রনস আছে, আমি তো অলরেডি 10 প্লেস করে ফেলেছি, তাহলে রিমেইনিং 18 ইলেকট্রনস উইল বি হিয়ার, তাহলে কিন্তু আবার ভুলটা করে বসবে। এখানে কি হবে, তাহলে প্রথমে কিন্তু এটাকে ফিল আপ করা যাবে না, পুরোপুরি ফিল আপ করা যাবে না, মানে এটাকে প্রথমে 2 8 8 2 আগে করে নাও। এটা করার পর দেখো তোমার 20 অবধি হয়ে গেছে ফিল আপ করা। সো রিমেইনিং আরো কটা ইলেকট্রনস আছে, 8 ইলেকট্রনস। আর যেহেতু এখনো এম সেল কমপ্লিটলি ফিল্ড আপ হয়নি, সো এখানে কি হবে, রিমেইনিং 8 ইলেকট্রনস এখানে গিয়ে অ্যাডিশন হয়ে যাবে। সো ফাইনালি যেটা দাঁড়িয়ে গেল, এম সেলের টোটাল নাম্বার অফ ইলেকট্রনস কিন্তু হয়ে গেল 16। ঠিক আছে, তাহলে এটা কিন্তু 18 করে ফেললেই ভুল হয়ে যাবে, ইট উইল বি 16। কেন হলো ঠিক আরেকবার যদি ভেঙে দেখি, তাহলে কারণটা কি ছিল, যে এখানে যখন আমরা যদি এইভাবে ডিস্ট্রিবিউট করি, এটা ছিল 1s যেটা কে সেলের আন্ডারে পড়ছে, এল সেলের আন্ডারে দুটো সাবশেল 2s2 2p6 8টা ইলেকট্রন ফিল আপ হয়ে গেল। এম সেলের আন্ডারে যে 3টে সাবশেল ছিল, তার মধ্যে 3s আর 3p আগে ফিল আপ হয়, 8 ইলেকট্রনস হচ্ছে এই কারণে, প্রথমে 18 হচ্ছে না। তাহলে বাকি যে ইলেকট্রনসটা মানে 3d তে যে কটা ইলেকট্রনস যাবে, সেটায় যাওয়ার আগেই কিন্তু ইলেকট্রনস 4s এ চলে আসছে। সো 4s2 3d8। একেবারে এবার আমাদের আরো একটা ব্রেক নেওয়ার সময় হয়ে গিয়েছে, তবে ব্রেকে যাওয়ার আগে অবশ্যই তোমাদের জন্য একটা টাস্ক থাকছে যা তোমরা ব্রেকে সলভ করবে এবং আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে দেবে। ঠিক এই মুহূর্তে যে কোশ্চেন, অর্থাৎ কোশ্চেন নাম্বার 3 তোমাদেরকে দেখাচ্ছি, এই কোশ্চেন তোমাদের সলভ করতে হবে এবং সলভ করে পাঠিয়ে দিতে হবে আমাদেরকে, এবং তার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারটা আরো একবার বলে দিচ্ছি, 9748931430। এই নাম্বারে চটপট হোয়াটসঅ্যাপ করো, নিজের নাম, প্লেস এবং কোন ক্লাসে পড়ো তা মেনশন করতে ভুলবে না। ফিরছি শর্ট ব্রেকের পর, সঙ্গে থাকো। मैडम, ये तो जादू की छड़ी है। इसलिए अपने फैब्रिकेटर को बोलिए कि ग्रिल बनाए तो सिर्फ SRMB रियल स्टील से। ফিল্ম বিরতির পর পাথফাইন্ডার ছোটদের বাজি মাতে দেখা যাক 3 লাকি স্টুডেন্ট কারা। স্যার প্লিজ। হ্যাঁ, সো আমার কাছে অনেক রিপ্লাই, আবারও প্রায় এবার আরও বেশি রিপ্লাই এসছে। সো আনসারগুলো যারা প্রথম 3জন কারেক্ট করেছো, তার মধ্যে হচ্ছে অরিত্র সাহা, পিয়ালি নস্কর এবং অমৃতা মিত্র। ক্লাস মেনশন করা হয়নি, বাট ক্লাস তোমাদের আবার তো রিওয়ার্ডের ব্যাপার থাকছে এবং সেখানে আমাদের ফাউন্ডেশন ডিপার্টমেন্টের থেকে তোমাদের সঙ্গে যোগাযোগ করা হবে। সো আমরা চলে আসি, আমরা কোশ্চেনটা দেখি। আমাদের কাছে থার্ড কোশ্চেন যেটা ছিল, থার্ড কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। এখানে যে কোশ্চেনটা দেওয়া ছিল, দ্যাট ইজ অ্যাবাউট E/M রেশিও, where E stands for charge and M stands for mass। মানে আমাদের কাছে আমরা জানি যে অ্যাটমের অনেক সাব অ্যাটমিক পার্টিকেলস, নিয়ার অ্যাবাউট 40 সাব অ্যাটমিক পার্টিকেলস আর দেয়ার। তার মধ্যে মেনলি ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, দিজ আর ভেরি কমন। অলমোস্ট ইউ ক্যান সে দিজ আর দ্য ফান্ডামেন্টাল পার্টিকেলস, যেগুলো ফান্ডামেন্টাল একেবারেই। এছাড়াও আরও কিছু পার্টিকেলস আমরা জানি হুইচ আর কামিং আউট ফ্রম দ্য রেডিও অ্যাক্টিভ নিউক্লিয়াস, যেগুলো তেজস্ক্রিয় মৌল হয় তাদের থেকে বেরিয়ে আসে, যেমন তাদের মধ্যে আলফা, বিটা, গামা এগুলো রয়েছে। গামা ইজ মেনলি কনসিডার্ড অ্যাজ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। সো যাই হোক, এই পার্টিকেলসগুলোর মধ্যে E/M রেশিওর কম্পেয়ার করতে দেওয়া হচ্ছে। কি কি পার্টিকেল আমার কাছে দেওয়া ছিল? আমার কাছে কোশ্চেনে ছিল ইলেকট্রন, প্রোটন, নিউট্রন অ্যান্ড আলফা। এই পার্টিকেলসগুলোর মধ্যে কম্পেয়ার করতে দেওয়া ছিল তাদের ইনক্রিজিং অর্ডার অফ ভ্যালুতে, ইনক্রিজিং অর্ডারে সাজাতে হবে। সো সবার প্রথমে আমরা কি করব, যে আমরা যদি অ্যাকচুয়াল ইলেকট্রনের চার্জ বা প্রোটনের চার্জ এগুলো দিয়ে কাজ করতে যাই এবং অ্যাকচুয়াল মাস ইউজ করি, আমরা কিন্তু প্রবলেমটা সলভ করতে অনেক সময় নিয়ে নেবো, সেটাই কিন্তু প্রবলেম। সো আমাদের কম্পিটিটিভ এক্সামে কি করতে হবে, খুব তাড়াতাড়ি কাজ করতে হবে। হয়তো তোমাকে
অনেকটা সময় দিলে তুমি এই প্রবলেমটা ইজিলি সলভ করবে, কিন্তু তাড়াতাড়ি করতে হবে। সো আমরা এখানে কি করছি, তাই আমরা রিলেটিভ চার্জ এবং রিলেটিভ মাসটাকে কনসিডার করছি। সো রিলেটিভ চার্জ অফ অ্যান ইলেকট্রন ইজ টেকেন অ্যাজ -1 অ্যাকচুয়ালি, কিন্তু আমরা যেহেতু ভ্যালুটাকে কনসিডার করবো, ম্যাগনেটিউডটাকে অনলি, সো এটাকে 1 কনসিডার করছি। সিমিলারলি ফর প্রোটন ইট ইজ 1, দিস আর দ্য চার্জ। নিউট্রনের কোনো চার্জ নেই, আর আলফা হচ্ছে 2 টাইমস চার্জ অফ আ প্রোটন। আর মাসের দিক থেকে যদি দেখি, এটার মাস নেগলিজেবল ইলেকট্রনের, প্রোটনের মাস 1, নিউট্রনের মাসটা 1 রিলেটিভ, আর আলফার মাস প্রোটনের 4 টাইমস। সো এইগুলো দিয়ে আমি ইজিলি সলভ করতে পারছি। সো ইলেকট্রনের জন্য কি দাঁড়িয়ে গেল 1/0, দ্যাট মিনস ইনফাইনাইট, মানে আনডিফাইন্ড আমরা বলতে পারি, হিউজ। সো প্রোটনের জন্য সেটা কি হয়ে যাচ্ছে 1/1, দ্যাট ইজ 1। নিউট্রনের জন্য কি হচ্ছে, ইট ইজ 0/1, দ্যাট ইজ 0। অ্যান্ড আলফার জন্য কি হচ্ছে 2/4, দ্যাট ইজ হাফ। সো এইগুলোকে যদি আমরা একটু অ্যারেঞ্জ করে নিই, যেহেতু ইনক্রিজিং অর্ডার বলেছে, সো লোয়েস্ট ভ্যালু কোনটা, দ্যাট ইজ ফর নিউট্রন। তার থেকে বেশি কোনটা হবে, দেন চলে আসছে আমাদের আলফা পার্টিকেল। তার থেকে বেশি কি হচ্ছে প্রোটন, সবচেয়ে বেশি কে হলো ইলেকট্রন। সো এটা হবে কারেক্ট আনসার। ওকে, আচ্ছা, এবার ঠিক এই আলফা বিটা পার্টিকেলস রিলেটেডই আমরা আরেকটা প্রশ্নের দিকে চলে যাচ্ছি। নেক্সট কোশ্চেন প্লিজ। তো কোশ্চেন নাম্বার 4-এ আমরা কি দেখতে পাচ্ছি, আমার কাছে একটা এলিমেন্ট রয়েছে এ। সেই এলিমেন্ট এটা কি করছে, সাকসেসিভলি পরপর দুটো বিটা পার্টিকেল এমিট করছে। বিটা পার্টিকেল সিম্বলটাকে আমরা এইভাবে দিই। তো ফাইনালি যে নিউক্লিয়াসটা ফর্ম করছে, দ্যাট ইজ নাইট্রোজেন, অ্যান্ড ইটস নাম্বার, অ্যাটমিক নাম্বার ইজ গিভেন 7, মাস নাম্বার ইজ গিভেন 14। তোমাকে ফাইনালি বলা হচ্ছে এ যে এলিমেন্টটা রয়েছে, এর মধ্যে নাম্বার অফ নিউট্রনস কত ছিল, এটা ক্যালকুলেট করতে হবে। এবং দেখো, এটা এনটিএসসির একটা প্রবলেম, লাস্ট ইয়ার এনটিএসসি এক্সামে কিন্তু এসেছিল। সো আমরা কি করে সলভ করবো একটু দেখে নিই। বিটা পার্টিকেল কিন্তু অ্যাকচুয়ালি ইলেকট্রনের মতনই চার্জ এবং মাসের দিক থেকে, কিন্তু বিটা পার্টিকেলের যেটা সমস্যা, সেটা হচ্ছে বিটা পার্টিকেল ইজ কামিং আউট ফ্রম দ্য নিউক্লিয়াস, আর ইলেকট্রন কোথায় থাকে, সারাউন্ডিং দ্য নিউক্লিয়াস ইন দ্য সেল। সো দুটোর অরিজিন বা সোর্সটা ডিফারেন্ট, বাট তারা কিন্তু এক মানে সোর্সটা ডিফারেন্ট হলো, কিন্তু চার্জ বা মাসের দিক থেকে সেম। সো আলটিমেটলি দেখি, বিটা পার্টিকেল যখন এটার থেকে বেরোবে, বিটা পার্টিকেল ইজ ডিনোটেড বাই -1 E0, যেখানে এটা চার্জকে ডিনোট করছে আর এটা মাসকে ডিনোট করছে। অ্যান্ড দ্যাটস ওয়াই যখনই একটা বিটা পার্টিকেল কারোর থেকে এলিমিনেট হয়, সেখানে কিন্তু অ্যাটমিক নাম্বারটা 1 ইউনিট ইনক্রিজ করে আর মাস নাম্বারটা আনচেঞ্জড থাকে। সো এখানে আমরা দেখে নিই, এখানে দুটো বিটা পার্টিকেল এমিট হয়ে এটা ফর্ম করেছে। তার মানে যেটার থেকে এখানে যেটা ছিল, ধরে নিলাম এটা বি ছিল, তাহলে এই বি এর অ্যাটমিক নাম্বারটা কি ছিল, এর থেকে 1 ইউনিট আরো কম ছিল, এখান থেকে 1 ইউনিট কম ছিল, কারণ বেরোনোর পরে 1 ইউনিট বেড়ে যাবে অ্যাটমিক নাম্বার, আর মাস নাম্বারে কোনো চেঞ্জ হবে না। সো বি এর মাস নাম্বার ছিল 14, আর তার অ্যাটমিক নাম্বার ছিল হচ্ছে 6। সিমিলারলি আমরা যদি আবার একটু পেছন দিকে ফিরে আসি এর দিকে, তাহলে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অ্যাটমিক নাম্বার হবে তাহলে 5, 1 ইউনিট লেস, বাট মাস নাম্বার আনচেঞ্জড। সো ফাইনালি নাম্বার অফ নিউট্রনসটা কি দাঁড়ালো, নাম্বার অফ নিউট্রনসটা দাঁড়িয়ে গেল 14 - 5, দ্যাট ইজ 9। সো 9 ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, সো এইভাবে কিন্তু আমরা প্রবলেমগুলোকে ইজিলি সলভ করতে পারছি। সো আমরা একটা ব্রেক নিয়ে নিই, ব্রেকের পরে আমরা আবার একটা ফার্দার ডিসকাশনে যাব, কিছু কেমিক্যাল রিঅ্যাকশনস নিয়ে আমরা ডিসকাশন করব। ব্রেকে তো যাবো, তবে তার আগে ব্রেকে তোমাদেরকে কোন প্রবলেম সলভ করতে হবে সেটা একবার দেখে নাও। সেটা নিয়ে স্যার যদি কিছু টিপস আপনি দেন। হ্যাঁ, সো ব্রেকে আমাদের কাছে যে কোশ্চেনসটা দেওয়া রয়েছে, সেই কোশ্চেনটা হচ্ছে যে আমাদের কাছে কিছু কম্পাউন্ডসের এক্সাম্পল রয়েছে, সেই কম্পাউন্ডসগুলোর মধ্যে কোনটাকে হিট করলে পরে ওটা ডিকম্পোজ করবে, কিন্তু নাইট্রোজেন গ্যাস দেবে না, এটা আনসার করতে হবে, নাইট্রোজেন গ্যাস আসবে না। তোমরা কোশ্চেনটা দেখতে পাচ্ছ বোর্ডে, দেখো করতে পারো কি। একেবারে অপশনও দেওয়া রয়েছে 4টে, তাই তোমরা চটপট প্রবলেমটা সলভ করো, এবং তোমরা জানো যে কোথায় পাঠাতে হবে, হোয়াটসঅ্যাপ করতে হবে। হোয়াটসঅ্যাপ নাম্বারটা কি 9748931430, এবং অবশ্যই বারবার করে যেটা বলছি যে তোমার নাম তো মেনশন করবে, পাশাপাশি কোন ক্লাসে পড়ো এবং কোথায় থাকো সেটাও মেনশন করতে হবে। এবং তারপরে বিরতির পর আসার পর দেখা যাবে যে তোমাদের মধ্যে থেকে কোন 3 জন স্টুডেন্ট যারা কিনা লাকি হয় এবং যাদের নাম স্যার অ্যানাউন্স করে আমাদের এই ক্লাসে। তাহলে ফিরছি শর্ট ব্রেকের পর, সঙ্গে থাকো। मैडम ये तो जादू की छड़ी है। इसलिए अपने फैब्रिकेटर को बोलिए कि ग्रिल बनाए तो सिर्फ SRMB रियल स्टील से।
এবার দেখা যাক কোশ্চেন নাম্বার 5 কারা কারা সঠিকভাবে সলভ করতে পেরেছে এবং 3জন লাকি স্টুডেন্ট কারা স্যার। হ্যাঁ, সো আমার কাছে এবার রিপ্লাই একটু কম এসছে, মানে 120-র কাছাকাছি। আগের দুটো কোশ্চেনের কম্পারিজনে হয়তো এখানে অনেকে ভুল আনসার করেছো কিছু। যাই হোক, তার মধ্যে প্রথম 3জন যারা, তারা হচ্ছে পুষ্কর চক্রবর্তী, অন্তরিক্ষ জানা এবং পাবেল দাস। এরা 3জন হচ্ছে লাকি উইনার। সো আমি আবার ডিসকাশনে চলে আসি কোশ্চেনটাকে নিয়ে। সো কোশ্চেনটা যদি দেখি আমরা, এখানে আমার কাছে যে অপশনসগুলো ছিল NaN3, এটার নাম সোডিয়াম অ্যাজাইড। নেক্সট অপশনে ছিল NH4NO2, এটার নাম অ্যামোনিয়াম নাইট্রাইট। ছোটরা বিশেষ করে এই নাইট্রাইট আর নাইট্রেটের মধ্যে খুব গন্ডগোল করে ফেলো, বি কেয়ারফুল। এটা হচ্ছে NH4NO3, এটা হচ্ছে অ্যামোনিয়াম নাইট্রেট। এবং লাস্টেরটা একদম ছিল হচ্ছে লাস্টেরটা অ্যামোনিয়াম ডাইক্রোমেট। এই কটা অপশন ছিল। এর মধ্যে বলা হচ্ছে যে কোনটা নাইট্রোজেন গ্যাস লিবারেট করে না অন হিটিং অর অন ডিকম্পোজিশন। সো ফার্স্ট এডটা সবকটাকে হিট করছি আমি। হিট বোঝানোর জন্য আমরা ডেল্টা সাইনটাকে ইউজ করি দেখানোর জন্য ইকুয়েশনে। সো NaN3 কে যদি হিট করা হয় তাহলে এখান থেকে সোডিয়াম আর নাইট্রোজেন গ্যাস কিন্তু লিবারেট করে। নাইট্রোজেন গ্যাস, এবং এই নাইট্রোজেনটা কিন্তু অলমোস্ট 100% পিওর নাইট্রোজেন, আলট্রা পিওর নাইট্রোজেন। এবং যে কারগুলোতে এয়ার ব্যাগের ফেসিলিটি থাকে সেই গাড়িগুলোতে কিন্তু এই অ্যাজাইডকে ইউজ করা হয়, যাতে কোনো অ্যাক্সিডেন্ট হলে পরে সঙ্গে সঙ্গে এয়ার ব্যাগটা ফ্ল্যাটেন হয়ে যায় খুব কুইকলি। তো তার জন্য ওখানে কিন্তু অ্যাজাইডকে ইউজ করে, সোডিয়াম অ্যাজাইড অর বেরিয়াম অ্যাজাইড, দিজ আর মেইনলি ইউজড দেয়ার। আচ্ছা, তারপরে এই তিনটে যেটা দেখতে পাচ্ছি, দিজ আর অল অ্যামোনিয়াম সল্টস। সো এইখানে যে অ্যামোনিয়াম সল্টসগুলো রয়েছে এইগুলোকে হিট করলে কি হবে, এটা করার একটা টেকনিক আছে, একটা ট্রিক দেখাচ্ছি। এটা খুব মজাদার ট্রিক, দেখো। সো এখানে দেখো NH4NO2 যেটা, এটাকে যদি আমি হিট করি কি গ্যাস বেরোবে, কি করে বার করব? আমার টার্গেট হবে এখানে যে কটা হাইড্রোজেন আছে ফর্মুলাতে, সে কটা হাইড্রোজেনকে আমি ওয়াটার ফর্ম করে এলিমিনেট করে দেবো। দ্যাট মিনস এখানে 4 অ্যাটমস অফ হাইড্রোজেন আছে। সো আমি এটাকে কি করতে পারি, ওয়াটার হিসাবে যদি এলিমিনেট করি, how many water molecules will be there in the right hand side? It will be 2 water molecules. তাহলে যেই দুটো ওয়াটার মলিকিউলস হয়ে বেরিয়ে গেল, 4টে হাইড্রোজেন তো বেরোলি, ওর সাথে কিন্তু দুটো অক্সিজেনও বেরিয়ে গেল। তাহলে আর কি পড়ে থাকলো? ইট ইজ অনলি নাইট্রোজেন। তাহলে এটা কখনোই তোমার কনফিউশন হবে না। কনফিউশন মেনলি আসে কিন্তু এই দুটোর মধ্যে। হয়তো তোমরা যে আনসার করেছিলে তার মধ্যে অনেকেই এটা করেছো বা এটা করেছো, আমার যেটা ধারণা, কারণ স্টুডেন্টরা এই জায়গাতেই বেশি ভুলটা করে। সো এখানে করলে ঠিক একই ট্রিক অ্যাপ্লাই করো। সো এখানে 4টে হাইড্রোজেন অ্যাটম আছে, রিমুভ অল দিস 4 হাইড্রোজেন ইন ফর্ম অফ ওয়াটার, ওয়াটার ফর্মে এলিমিনেট করে দাও। সো এগেইন দেয়ার উইল বি 2 ওয়াটার মলিকিউলস, দুটো ওয়াটার মলিকিউল বেরিয়ে গেল। তাহলে দেখো তো আমার এখান থেকে 4টে হাইড্রোজেন এলিমিনেট হয়ে গেছে, দুটো অক্সিজেন এলিমিনেট হয়ে গেছে। তাহলে আর কি পড়ে আছে? দুটো নাইট্রোজেন আর একটা অক্সিজেন। সো ইন দিস কেস গ্যাস উইল বি নাইট্রাস অক্সাইড, ইট ইজ অলসো কল্ড লাফিং গ্যাস। হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখো এটা কিন্তু অলরেডি আনসার তুমি পেয়ে গেছো, এটা কিন্তু নাইট্রোজেন গ্যাস তৈরি করছে না। আচ্ছা, লাস্টেরটাও দেখে নেওয়া যাক একই টেকনিক। এখানে টোটাল 8 হাইড্রোজেন অ্যাটমস আছে, 4 × 2। সো আমি রিমুভ করে দিই 4 ওয়াটার মলিকিউলস। তাহলে এরপরে কি পড়ে থাকলো? দেখো 3টে অক্সিজেন আছে। সো ক্রোমিয়াম মেটাল ইজ দেয়ার, ক্রোমিয়াম মেটালটা আছে। সো ইট উইল টেক 3 অক্সিজেন্স ফর্মিং Cr2O3। আর বাকি কি পড়ে থাকলো তাহলে? আবার নাইট্রোজেন N2। সো এই টেকনিকে আমরা দেখো খুব সহজে, এটা কিন্তু একটা ইনঅর্গানিক বেসড প্রবলেম, ইনঅর্গানিক কেমিস্ট্রি। তোমরা ঠিক যখন ক্লাস 11-তে উঠবে ওখানে গিয়ে দেখবে, বা ক্লাস 10 থেকেই দেখতে পাবে যে তোমাদের কাছে ফিজিক্যাল কেমিস্ট্রি, অর্গানিক কেমিস্ট্রি, ইনঅর্গানিক কেমিস্ট্রি কিন্তু ডিভিশন হয়ে যাচ্ছে। এবং সেটা আমাদের ফাউন্ডেশন কোর্সে কিন্তু ঠিক আলাদা আলাদা করেই আমরা করিয়ে থাকি। সো এটার কারেক্ট আনসার হলো NH4NO3। আচ্ছা, আমরা এই ধরনের আরেকটা কোশ্চেন দেখে নিই। পরের কোশ্চেনটা প্লিজ। আচ্ছা, এখানে দেখো পরের যে কোশ্চেনটা, এই কোশ্চেনটা কিন্তু আমাদের লাস্ট ইয়ার NTSC-তে এসেছিল। সো আমি এই ধরনের কোশ্চেনটা এখানে দেখাচ্ছি, এবং অলরেডি দেখো তোমরা কোশ্চেনটা দেখেই কিন্তু আনসার পেয়ে গেছো প্রায়। জাস্ট আগের এক্সাম্পলটাই কিন্তু আমি এক্সপ্লেন করে দিয়েছি। সো এখানে কি আছে দেখো, ফার্স্ট অপশনটা অ্যামোনিয়াম সালফেট NH4(2SO4), সেকেন্ড অপশন ইজ অ্যামোনিয়াম বাইকার্বনেট NH4(2CO3), and third option is NH4NO2, and the last option is NH4Cl। এই চারটে অপশন বলা হয়েছে যে এই চারটের মধ্যে কোনটাকে হিট করলে পরে আমরা অ্যামোনিয়া গ্যাস পাবো না।
জেনারেলি অ্যামোনিয়াম সল্টসকে বেসের সাথে হিট করলে, ট্রিট করলে বা ডিকম্পোজ করালে পরে ওরা অ্যামোনিয়া গ্যাস লিবারেট করতে পারে, অ্যামোনিয়া গ্যাস জেনারেট করে। সো এখানে কোন কেসটা হবে না, অলরেডি আগের এক্সাম্পলটাই যে দেখো আমরা এক্সপ্লেন করে দিয়েছি, এটা হবে না। কি করে বার করলে, ওই একই টেকনিক, তুমি ওয়াটার হিসাবে রিমুভ করে দিয়েছো, সো অক্সিজেনগুলো রিমুভ হয়ে গেছে। সো এটা কিন্তু অন হিটিং প্রডিউসেস N2 অ্যান্ড H2O। সো এটা কিন্তু অলরেডি আমরা আনসার পেয়ে গেলাম। বাকিগুলোর আনসার কি হবে, বাকিগুলো হিট করলে কি হয়, অ্যামোনিয়াম সালফেট ইজ অ্যাকচুয়ালি ফাউন্ড বাই দ্য কম্বিনেশন অফ অ্যামোনিয়া অ্যান্ড সালফিউরিক অ্যাসিড। সো এটাকে যখন ফার্দার হিট করবে তুমি, এটা ডিকম্পোজ করে হয়ে যাবে অ্যামোনিয়া গ্যাস অ্যান্ড সালফিউরিক অ্যাসিড ভেপার অ্যাট ফার্স্ট। পরে যদি আমরা আরও হিট করি আবার 250 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে ওটা ফার্দার ডিকম্পোজ করে যায় এবং এখান থেকে কিন্তু সালফার ডাই অক্সাইড, ওয়াটার ভেপার এগুলো চলে আসতে থাকে, এটাও ডিকম্পোজ করে তখন ওটাও নাইট্রোজেনে কনভার্ট হয়ে যায়। সো আমার কাছে আপাতত এইটুকুনি জানলেই চলবে। নেক্সট, অ্যামোনিয়াম কার্বনেটকে যদি হিট করি তাহলে এটা ডিকম্পোজ করে হয়ে যাচ্ছে অ্যামোনিয়া, কার্বন ডাই অক্সাইড গ্যাস অ্যান্ড ওয়াটার। whereas লাস্টেরটাকে যদি আমরা হিট করি, এটা অ্যামোনিয়া গ্যাস অ্যান্ড HCl গ্যাস হবে। HCl যখন গ্যাসিয়াস স্টেটে থাকে এটা কিন্তু আমরা বলে থাকি হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস। যখন এটা অ্যাকুয়াস সলিউশনে চলে যাবে, ইট উইল বিহেভ লাইক অ্যান অ্যাসিড। যখনই ওয়াটারের টাচ পাবে, দেন ইট উইল রিলিজ ইটস H+ আয়ন। সো তখন আমরা ওটাকে কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিড বলবো, আদারওয়াইজ ইট ইজ হাইড্রোজেন ক্লোরাইড। সো এখানে কারেক্ট আনসার NH4NO2। আর এটা লাস্টেরটা কিন্তু দেখো এমন একটা রিয়াকশন, অনেক এক্সামেই জিজ্ঞেস করে যে গিভ এক্সাম্পল অফ আ রিয়াকশন হোয়ার টু গ্যাসেস কম্বাইন টু ফর্ম আ সলিড। তাহলে দেখো জাস্ট এই রিভার্স রিয়াকশনটা, where ammonia gas and HCl gas combine together to form a solid at room temperature only. ওকে, সো আমরা পরের কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেন প্লিজ। আচ্ছা, পরের কোশ্চেনটা আমরা কি দেখতে পাচ্ছি, N2O5, এই যে গ্যাসটা N2O5 কে যদি আমরা অ্যাকুয়াস সলিউশন অফ NOH এর সাথে ট্রিট করি, অ্যাকুয়াস সলিউশন অফ NOH এর সাথে ট্রিট করি, তাহলে প্রোডাক্ট কি আসবে, হোয়াট উইল বি দ্য প্রোডাক্ট। সো ইন দিস কেস আমরা প্রথম কি করব, এইগুলোকে করার দেখো একটা টেকনিক আছে, খুব ইজিলি করতে পারি। অপশনসগুলো দেখে হয়তো আবার অনেকে কনফিউজ হয়ে যাচ্ছে যে কি হবে আনসারটা। সো প্রথম কাজ হবে তোমার এখানে নাইট্রোজেনটার অক্সিডেশন স্টেটটাকে ক্যালকুলেট করে ফেলা। নাইট্রোজেন অক্সিডেশন স্টেটটা ক্যালকুলেট করব কি করে, বেসিক্যালি oxidation state of oxygen is -2 in most of its compound. বেশিরভাগ কম্পাউন্ডে কিন্তু এর অক্সিডেশন স্টেটটা -2 এক্সেপ্ট পারঅক্সাইড এন্ড সুপারঅক্সাইড। ঠিক আছে, সো অক্সিজেন এখানে 5 অ্যাটমস আছে, সো 5টা অক্সিজেনের জন্য কত হবে -10, সো দুটো নাইট্রোজেনের জন্য +10, সো পার নাইট্রোজেন অ্যাটম ইট উইল বি +5। সো অক্সিডেশন স্টেট অফ নাইট্রোজেন হিয়ার ইজ +5। এইবার আমার কাছে ভাবতে হবে যে নাইট্রোজেন কন্টেনিং যে অ্যাসিডসগুলো হয় তার মধ্যে কোন অ্যাসিডটাই নাইট্রোজেনের অক্সিডেশন স্টেট +5 থাকে। সো নাইট্রোজেনের দুটো অ্যাসিড আছে মেইনলি, ওয়ান ইজ নাইট্রাস অ্যাসিড where oxidation state of nitrogen is +3 and another is nitric acid where oxidation state is +5। তার মানে অলরেডি বুঝে গেছো যে এটা যেহেতু একটা নন মেটালিক অক্সাইড, অধাতব অক্সাইড, এটা অ্যাকুয়াস সলিউশনে ডিজলভ হয়ে প্রথমে এই অ্যাসিডটা ফর্ম করবে। নাও there will be a simple reaction between acid and base। সো এটাকে আমরা সিম্পলিফাই করে কি করে লিখতে পারি, কি করে দেখাবো একটু দেখে নেওয়া যাক। খুব সিম্পল ওয়েতে আমরা এটাকে করে দেবো আনসারটা, ডাইরেক্ট করতে গেলে হয়তো ভুল হয়ে যাচ্ছিল। সো N2O5 ফার্স্ট ডিজলভ ইন ওয়াটার, যেহেতু আমরা অ্যাকুয়াস NOH নিচ্ছি, সো ওয়াটারের সাথে আগে N2O5 রিঅ্যাক্ট করে ইট উইল ফর্ম HNO3। এই মাত্র বুঝিয়ে এলাম যে নাইট্রোজেনের অক্সিডেশন স্টেটটা কিন্তু এখানে রিটেইন করবে, সেম থাকবে। সো একটু ব্যালেন্স করে নেওয়া যাক, এটা 2 হবে এখানে। Next step HNO3 will react with NOH, it is an acid and it's a base। So acid base reaction হলো simply তোমরা জানো salt and water formation হয়, so it will form sodium nitrate and water। Now এটাকে আমরা ব্যালেন্স করে দিই কি করে, যাতে HNO3 টা ক্যান্সেল হয়ে যায়, it is not my desired product। so এই ইকুয়েশনটাকে, সেকেন্ড ইকুয়েশনটাকে আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম and now we further going for addition। ফাইনালি কিন্তু আমরা অ্যাডিশন করে ফেলছি। অ্যাডিশন করে ফেললে কি হবে, সো দেখতেই পাচ্ছি বোথ সাইড থেকে HNO3 টা ক্যান্সেল হয়ে গেল, তাহলে কি পড়ে থাকলো N2O5 প্লাস 2NaOH ফর্মিং 2NaNO3 প্লাস, দেখো লেফট হ্যান্ড সাইডে 1 ওয়াটার মলিকিউল ছিল,
রাইট হ্যান্ড সাইডে 2 ওয়াটার মলিকুলস, সো ফাইনালি রাইট হ্যান্ড সাইড আরেকটা ওয়াটার মলিকুল থাকবে। সো আনসার উইল বি NaNO3 সোডিয়াম নাইট্রেট। সোডিয়াম নাইট্রাইট কিন্তু হবে না। অটোমেটিক্যালি এই এক্সাম্পলটা যদি তোমরা বুঝে থাকো তাহলে খুব সহজেই বুঝতে পারছো যে তোমরা এই ধরনের যদি আমি একটা এক্সাম্পল জিজ্ঞেস করি N2O3 ডাইনাইট্রোজেন ট্রাইঅক্সাইড, সো এটার সাথে যদি NOH এর রিয়াকশন জিজ্ঞেস করতাম প্রোডাক্ট কি লিখতে, তাহলে আবার ঠিক একই টেকনিক, নাইট্রোজেনের অক্সিডেশন স্টেট +3, সো সেম অক্সিডেশন স্টেট শুড বি রিটেইনড ইন ইটস সল্ট অর ইন ইটস অ্যাসিড, একই অক্সিডেশন স্টেটটা থাকবে সেখানে। সো ইট উইল বি NaNO2 যেখানে এটা +3 স্টেটে থাকছে আর তার সাথে ফরমেশন হবে ওয়াটার। ঠিক আছে, আমি আরেকটা এক্সাম্পল দেখিয়ে দিই এই ধরনের, তাহলে এই এক্সাম্পলগুলো তোমার কাছে একদম ইজি হয়ে যাবে। সো এই টেকনিকগুলোই কিন্তু আলটিমেটলি আমাদের রিসার্চ করা এইগুলোকে নিয়ে কাজ করে। ঠিক আছে, সো দেখো যদি তোমার কাছে SO2 দিই বা SO3 দিই, তাহলে এই SO2 বা SO3 দিজ আর অলসো নন মেটালিক অক্সাইডস। তাহলে এইগুলো ওয়াটারে ডিজলভ হয়ে কি কি অ্যাসিড ফর্ম করে? নন মেটালিক অক্সাইড মানেই ওয়াটারে ডিজলভ হয়ে অ্যাসিড ফর্ম করবে। সো দেখে নেওয়া যাক, এখানে সালফারের সেম টেকনিক, অক্সিডেশন স্টেট ক্যালকুলেট করো, ইট ইজ +4 ফর সালফার অ্যান্ড হিয়ার ইট ইজ +6। সো ওয়াটারের সাথে যখন রিয়াকশন হচ্ছে ইট উইল বি H2SO3 and this one aqueous solution obviously dissolved state থেকে যাবে and this one is H2SO4 +6 স্টেটে রিটেইন করছে। সো এইগুলোর সাথেও যদি আমি NOH এর রিয়াকশন জিজ্ঞেস করতাম তোমার কাছে, দেখো এক্সাম্পলটা খুব ইজি হয়ে যেত। SO2 তাহলে NOH এর সাথে যখন ফাইনালি রিয়াক্ট করছে হোয়াট উইল বি দ্য প্রোডাক্ট? ইট উইল ফর্ম Na2SO3, কারণ যে অ্যাসিডটা ফর্ম করবে আগে তার সাথে NOH এর রিয়াকশন হবে অ্যান্ড ফাইনালি SO3 একইভাবে Na2SO4। সো থ্যাংক ইউ ভালো করে একেবারে। ক্লাসটা শোনার জন্য। আর এবার বাড়িতে তো তোমাদের টাস্ক করতে হবে, তার জন্য দুটো চ্যালেঞ্জার কোশ্চেন রয়েছে, একবার দেখে নাও। এই দুটো কোশ্চেন তোমাদেরকে বাড়িতে বসে সলভ করতে হবে। এটা হচ্ছে চ্যালেঞ্জার 1। এই প্রশ্ন পাশাপাশি আরও একটা কোশ্চেন রয়েছে, তা তোমাদের সলভ করতে হবে এবং সলভ করে অবশ্যই যে হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা এতক্ষণ ধরে অ্যান্সার পাঠাচ্ছিলে